বাড়ি গিয়ে ক্যানভাসের সামনে একটা বাবু হয়ে বসে ঠিক করলে আজ একটা সোশিও পলিটিক্যাল আর্ট করে ছাড়বো, হবে নাকি? হয় নাকি? ওরমভাবে কি করা যায় নাকি? কিন্তু আমার ভেতরে যদি ওই প্রসেসটা চালু থাকে, আমি যদি কোথাও বুঝতে পারি যে আমি আমার চারপাশের লোকজন, বদলে যাওয়া পরিস্থিতি, সেটা কোথাও আমাকে মানসিকভাবে অ্যাফেক্ট করছে এবং সেটা কোনোভাবে আমার ছবিতে আসতে পারে, তাহলে সেটা তার মতন করে আসবে। খুব জোর করে আনতে গেলে হয়তো আসবে না। আর এর একটা উল্টো দিকও আছে। উল্টো দিকটা হচ্ছে কি, যে আমি একরকমভাবে ছবি এঁকে অভ্যস্ত, কিন্তু আমি সেখান থেকে বেরোচ্ছি, আমি আস্তে আস্তে আমার অভিজ্ঞতার জায়গা, এই জিনিসগুলো আমি আমার ছবির মধ্যে নিয়ে আসছি। ফর দ্য টাইম বিং আমার নিজের ছবিটা আমার নিজের কাছেই অচেনা মনে হবে, এবং মানুষ মাত্রেই কিন্তু কমফর্ট জোনে থাকতে পছন্দ করে। যে মুহূর্তে আমি দেখবো যে আমার ছবিটা দেখে আমারই অস্বস্তি হচ্ছে, আমার যা কি আমি যেন হয়ে গেল, ঠিক দাঁড়ালো না, না কি, আমি জাজ করতে পারছি না, কারণ আমি তো ওইভাবে আঁকিনি কখনো। আমি কোন ছবিটাকে ভালো ছবি বলছি? যেটার সঙ্গে আমার এতদিনের কিছু না কিছু দেখার অভিজ্ঞতা মিলছে, সেটাকে আমি চট করে ধরে নিচ্ছি যে হ্যাঁ এটা ভালো হয়েছে। একটু ভালো করে ভেবে দেখলেই দেখবো যে হয়তো এটা ট্রিটমেন্টটা ভ্যান গগের মতো হয়েছে, বা ওটা হয়তো একটু পিকাসোর মতো হয়েছে, বা ওটা হয়তো ডেভিড অকনির মতো হয়েছে, এটা হয়তো রামকিঙ্করের মতো হয়েছে। সেই জন্য আমার ভাল লাগছে, কারণ আমার যে মাপকাঠিগুলো আমার কাছে আছে তাদের সঙ্গে আমি একবার মেপে দেখে নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে। কিন্তু আমি এমন একটা কিছু বানালাম যেটা আমি কোনো কিছু দিয়ে মাপতে পারছি না, কোনো স্কেল নেই, তখন আমার অস্বস্তি হবে, তখন আমার মনে হবে যে কী জানি কাজটা কীরকম হলো আমি ঠিক জাজ করতে পারছি না। এটা এক ধরনের আনসার্টেনিটি তৈরি হচ্ছে, এবং এই আনসার্টেনিটিটা অনেকেই অ্যাভয়েড করে, মানে বা একবার হলে সে ভাবে যে না বাবা এটা ঠিক হচ্ছে না, বা আমার ঠিক পছন্দ হচ্ছে না। কিন্তু আমি বলবো ওই জায়গাটাকেই অ্যাড্রেস করতে হবে। ওই আনসার্টেনিটিটাই কিন্তু অ্যাকচুয়ালি তোমার নিজের জায়গা, সেই জন্যেই তুমি শিওর হতে পারছো না হচ্ছে কি হচ্ছে না। আর হচ্ছে না এটা কেউ আলটিমেটলি বলে দেবে না, এটা অ্যাবসলিউটলি তুমি কাজ করতে করতে নিজেই এক সময় রিয়ালাইজ করতে পারবে যে জিনিসটা ওয়ার্কআউট করছে নাকি করছে না। ওই জায়গাটাতে নিজেকে অনেস্ট থাকতে হবে। মানে আমি মাস্টারমশাই, আমি চেয়ারে বসেছি, তোমরা মেঝেতে বসেছো, মানে তোমরা কম জানো আমি বেশি জানি, এই তো নাকি? কাঁচকলা এরকম আবার হয় নাকি? তোদের মধ্যে এমন অনেকেই অনেক কিছু জানিস যেগুলো আমি জানি না। নেহাত মানে ঠিক আছে মাস্টারমশাই বলে একটা চেয়ারে বসতে দিয়েছো বাবা, ঠিক আছে, তাই বলে আমাকে মাথায় তোলার দরকার নেই। আমি আমার বোধ বুদ্ধি অনুযায়ী যতটুকু বুঝেছি তোমাদের বলছি, এবারে আমার কথাটা বিনা প্রশ্নে মেনে নেওয়ার কোনো প্রশ্ন নেই। তোমাকে নিজের মাথা খাটিয়ে ভাবতে হবে যে লোকটা যে বলে গেল ভেজর ভেজর করে, সেগুলো কি আদৌ কাজের কথা নাকি ভাট বকে চলে গেল। এইবার তখন তুমি ঠিক উত্তরটা পাবে। এরকমও হতে পারে যে এ লোকটা 50টা কথা বলেছে, এর মধ্যে এই 6টা কথা মনে হচ্ছে আমার কাজে লাগলেও লাগতে পারে, বাকিগুলো বাদ দাও, কোনো অসুবিধা নেই। মানে আমি তো আর বলছি না যে আমার সব কটা কথা বাবা বেদ বাক্য, যা বলছি মিলিয়ে নাও, ভুলেও বলছি না। হ্যাঁ, আমার কথার ওপর আমি এখন এই মুহূর্তে আমার বিশ্বাস থেকে বলছি, কালকে আমিও পাল্টি খেয়ে যেতে পারি। কালকে আমার মনে হয় না না গতকাল যেটা বলেছিলাম ওটা ভুল ছিল, আমার হয়তো ভেবে মনে হলো যে না না ব্যাপারটা ঠিক তা নয়। তো কাজে এবার আমি যদি আবার এইটা যদি হয়ে যায় যে মানে আমার কথা হচ্ছে বেদ বাক্য গুরু বাক্য, আমি এখানে বসেছি চেয়ারে বসেছি, তোমরা মেঝেতে বসেছো, তোমরা আমার জ্ঞানের বাণী শুনছো, আমার চাপ হয়ে যাবে তো, মানে তখন আমি ভুল জানলেও বলতে পারবো না, ওই ভবামহজমের অবস্থা হবে। আমি যদি কালকে, আমার তো মাথা সবসময় চলছে, আমার যদি কালকে মনে হয় যে না কথাগুলো বললাম বটে ঠিক, সব কথা বোধহয় ঠিক নয়,
এরকমও হতে পারে যে অর্পণের পোস্টের তলায় লিখলাম যে ভাই এটা ভুল বলেছিলাম, ওটা ক্যান্সেল। খোলা রাখতে হবে তো। এই সবাই যদি গুরু হয়ে যায়, মানে আমি যা বললাম ব্যাস, এর বাইরে আর কিছু হয় না, মহা মুশকিল হয়ে যাবে। আমিও তো আমার মতো করে শিখে শিখে যতটুকু জেনেছি সেটুকু বলছি, আর আমার রাস্তা আর তোমার রাস্তা তো এক হবে না। আমি আমি বললাম হয়তো এইভাবে করলে না খুব ভালো আর্ট হয়, তুই করতে গিয়ে দেখলি পুরো কেঁচিয়ে গেল, হ্যাঁ ভুলভাল বলছে। ভুলভাল বলিনি, আমারটায় হয়েছিল, তোরটায় হবে এরকম কোনো কথা নেই। সমস্যাটা হচ্ছে ওইখানেই, আমারটায় হয়েছিল। এবারে যখন তুই ওটা ফলো করে খানিক দূর গিয়ে বুঝবি যে না আমার রাস্তাটা ঠিক এভাবে হচ্ছে না, আমাকে এইখানে এসে নিজেকে পাল্টাতে হবে, তখন নিজের রাস্তাটা বোঝা যাবে যে আমার রাস্তাটা আসলে কি। যে কারণে আমি এত বছর ধরে বড়োদয় পড়াচ্ছি, আমি সবসময় বলি আমি হচ্ছি সব থেকে বেশি গেনার, মাইনেও নি শিখিও। ওরা মাইনে দিয়ে শেখে, আমি মাইনে নিয়ে শিখি। ওরাও কি করছে, এই কি করলি দেখি ওটা, এটা প্রিন্টটা কি করে এলো রে, আমি জিজ্ঞেস করেন, আমি করিনি, আমি কি করে জানবো, ও করেছে হয়তো, কোলোগ্রাফ করে, স্যার এই তো কাটার দিয়ে মেরে দিলাম। তাই নাকি, কাটার দিয়ে এরকম আসছে? হ্যাঁ আসছে, বাহ, আমাকে করে দেখতে হবে তো। তাহলে ও যদি বলে এই তুমি মাইনে নিয়ে আমার থেকে শিখে নিচ্ছ, এটা কিছু করার নেই ভাই। তো কাজে কাজে ওটা চলবে, টু ওয়ে ট্রাফিক, আমিও শিখছি তুমিও শিখছো। এইবারে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি। তবে আমার একটা সার কথা, সেটা হচ্ছে 1 নম্বর, যদি তোমার কাজের মধ্যে একেবারেই তোমার সময়টা কোনোভাবে না থাকে, এখনো পর্যন্ত আমি মনে করি সেটা প্রবলেমেটিক। 80 বছর বয়সে গিয়ে কী হবে জানি না, তখন হয়তো দেখা যাবে আমার কাছেও নেই ওটা, তখন আমায় জাস্টিফাই করতো না ওটা ওইটাই ঠিক। এখন অবধি আমি মনে করি যে আমার কাজের মধ্যে আমার সময়ের একটা রিফ্লেকশন থাকা দরকার, যে আমি কোন সময়ে কোন দেশকালের মধ্যে বসে কাজটা করেছি। আন্তর্জাতিক হওয়ার জন্য কিন্তু নিজের দেশকালটা বাদ দেওয়ার কোনো দরকার নেই। তুমি এমনি পৃথিবীর ম্যাপের মধ্যে পড়ো, পিকাসোর একটা কোলাজ আছে, তার মধ্যে প্রচুর ওয়ার্ল্ড ম্যাপ এরকম ছিঁড়ে ছিঁড়ে কোলাজ করা, তার মধ্যে ইন্ডিয়া আছে। আবার গ্রেট ডিক্টেটারে হিঙ্কেল যে গ্লোবটা নিয়ে খেলছে, ওটাতেও মাঝে মাঝে ইন্ডিয়া দেখা যাচ্ছে। তারপরে তুমি আছো তো, তুমি ভাই তোমার জায়গায় বসে কাজটা করে যাও, তুমি ওর মধ্যেই আছো, ফাটলে তুমিও ফাটবে। সুতরাং দেখো সব কিছু, কিন্তু করার সময় তুমি কে, তুমি কোথায় বসে কি করছো সেটা মাথায় রেখে তোমায় কাজটা করতে হবে। এইটি হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যা করবে করো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার যদি মনে হয় যে এটা এটা আমার ঠিক কাজ নয়, মানে আমি এটা করতে চাই না, যদি তোমার ভেতর থেকে মনে হয় সেটা, করো না। তার কারণ হচ্ছে যেটা তোমার ভেতর থেকে সত্যিই আসছে না, সেটা যদি তুমি জোর দিয়ে করতে যাও তাহলে কিন্তু মুশকিল হবে। মানে মুশকিল হবে ইন দ্য সেন্স তুমি তোমার জায়গাটা অ্যাচিভ করতে পারবে না। এবং 3 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে যে কেউ মাথার দিব্যি দেয়নি যে এইটি হতে হবে, না হলে তুমি বাদ। যত মত তত পথ, যত রকম রাস্তায় তুমি যেতে পারো যাও, গিয়ে আলটিমেটলি তুমি যদি জিনিসটা অ্যাচিভ করে নিতে পারো তাহলেই গল্প শেষ। আমার মনে হয় এটাই যথেষ্ট। এবারে কিছু জানতে চাইলে বলো, বলছি। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। আমার একটা কোয়েশ্চেন জানার ছিল, সেটা হচ্ছে যে এখন অনেকগুলো এন্টারটেনমেন্ট মিডিয়া বেরিয়ে গেছে বিভিন্ন রকম। এবার সেই বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট মিডিয়ার মধ্যে দাঁড়িয়ে একটা ফিজিক্যাল আর্টওয়ার্ক, একটা পেইন্টিং বা স্কাল্পচার বা একটা প্রিন্ট, তার রেলেভেন্স কতটা বা তার ইম্পর্টেন্সটা কতটা, বা সে কিভাবে এই এন্টারটেনমেন্ট মিডিয়াগুলোর মাঝখানে সেও রেলেভেন্ট হবে, তার জায়গাটা থাকবে?
প্রথম কথা যেটা সেটা হচ্ছে যে এন্টারটেনমেন্ট মিডিয়ার ক্ষেত্রে সাধারণত যেটা হয় যে আহ, তার পিছনে একটা নির্দিষ্ট ছক থাকে, মানে তুমি কাকে অ্যাড্রেস করছো, কাকে বলছো, সেটা থ্রু দিয়ে তুমি কি মেসেজ দিতে চাও, এটা আরও অনেকগুলো লোক মিলে কালেকটিভলি ডিসাইড করে। সাধারণত পেইন্টিং, স্কাল্পচার বা কবিতা বা সাহিত্যের ক্ষেত্রে যেটা হয় যে সেটা এন্টারলি ডিসিশনটা লেখকের বা শিল্পীর নিজের। অর্থাৎ ওই ভবা মজামের মতো, যে একা গিয়ে জঙ্গলে গিয়ে চিৎকার করে কথাটা বলে এলো। এবারে ভবা মজামকে যদি একটা স্টেজ দেওয়া হতো, ও যদি ধরো কোনো পার্টির একটা নেতা হতো, ওকে একটা স্টেজ দিয়ে 4টে মাইক লাগিয়ে বলা হতো তুমি এখানে চিৎকার করে বলো, 500 লোক শুনবে, কিন্তু সেটা তো ওর কাছে নেই। আমাদের আর্টিস্টদের ক্ষেত্রেও ব্যাপারটা একই। আমি কথাগুলো আমার নিজের জন্য প্রথমে ডকুমেন্টেশন করে রাখছি, এবং সেখানে আমি আর কারোর কাছে আনসারেবল নয়। আমায় আর কারোকে কৈফিয়ত দিতে হবে না যে আমি কার পক্ষে আর কার বিরুদ্ধে। কিন্তু আমি একটা অন্য এন্টারটেনমেন্ট মিডিয়ায় যদি করি কাজটা, আমায় বেঙ্গল ফাইলস বানাতে গেলে কিন্তু তার পেছনে অন্য লোক আছে, সে কিন্তু বলে দিচ্ছে যে আমায় কাকে খারাপ দেখাতে হবে, কাকে ভালো দেখাতে হবে, আমায় ঠিক কোন জায়গাটাতে ফোকাস করতে হবে। আমি ফিল্মটা বানাতে পারি, কিন্তু আমি নিজে সেটার মধ্যে কতটা আছি তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমার পিছন থেকে যারা আমাকে ওটা করতে বলছে। কিন্তু আমি একটা ছবি যখন আঁকছি, বা আমি যখন একটা কবিতা লিখছি, বা আমি যখন একটা সাহিত্য করছি বা এই ধরনের কিছু কাজ করছি, তখন কিন্তু সেই জায়গাটা আমাকে এন্টায়ারলি আমার ওপেন আছে, মানে অন্তত আমি নিজের কথাটা বলতে পারলাম। এইবারে তুমি সেটা নিয়ে যখন গ্যালারিতে যাবে, তখন গ্যালারি সেটা হজম করবে কি করবে না সেটা আর একটা প্রশ্ন। সেখানে গ্যালারি অবশ্যই চাইবে যে তুমি এমন একটা কিছু করো যাতে করে লোকের কাছে সেটা সহজে গ্রহণযোগ্য হয়। এবার তোমার কাজের মধ্যে যদি সেই গুণ থাকে তো হলো, না থাকে তো হলো না, সেটা আর একটা দ্বিতীয় প্রশ্ন। কিন্তু রেলেভেন্সটা ততক্ষণ থেকে যাবে যতক্ষণ পর্যন্ত তুমি মনে করবে যে তোমার নিজের কিছু কথা বলবার আছে। হ্যাঁ, এইটারই একটা ফলো আপ, মানে একটা কি বলবো, নিজস্বই একটা এক্সিস্টেন্সিয়াল ডাইলেমার মধ্যে থেকে যাই আমি সবসময়, যে এই যে ধরো এই নিজের যে আইডিয়াটা, এবার এটা যেরকম স্যার আপনি বললেন যে যে বেঙ্গল ফাইলস বানাচ্ছে সে একটা স্কুল অফ থট তার পেছনে আছে, আর সে শুধুমাত্র তারই একটা পাপেট যে সেটা বানাচ্ছে। এবার আমরা এই আলোচনায় আমরা এই এই ঘরের মধ্যে আমরা মোরাললেস একটা আন্দাজ করে নিতে পারি যে সবাই সোশ্যালিস্ট ঘেঁষা, বাম ঘেঁষা, আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং। আর আমরা সেটা যদি নাও হয়, হ্যাঁ সেটা যদি নাও হয়, হ্যাঁ তাহলেও আমরা ধরে নিচ্ছি যে সকলে একটা সুস্থ বুদ্ধির পক্ষে। হ্যাঁ, কিন্তু এই এই মানে আজকের যে সময়, কারণ আমি তো গুজরাতে ছিলাম এতদিন, আর সেটা আমার একটা মানে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। মানে সেখানে আমি দেখেছি যে একটা আর্ট কলেজের ভেতরের একটা স্পেসের মধ্যে অধিকাংশ ছেলে মেয়ে, কারণ দেন আগেন তারা সবাই রেলেভেন্ট মানে আমাদের সময়, আর কেউই কিন্তু মানে মানে আমি যে সেটাই প্রশ্ন যে মানে আমরা মানে রাইট উইং পলিটিক্স বা ধরো এবার সেটাও তো অত্যন্ত রেলেভেন্ট। এবার সেটা নিয়েও যে যে লোকটা ভাবছে বা যেই আর্টিস্টটা একা ঘরে বসে কাজ করতে বসছে, তার একটা নিজস্ব ইতিহাস আছে অফকোর্স, কিন্তু সেই ইতিহাসটাও তো মানে মানে আমি জানি না আমি বোঝাতে পারছি না, কিন্তু একটা যে একটা একটা এবারে ফান্ডামেন্টাল একটা মুশকিলটা হচ্ছে ডায়লেমা কি মানে। যে রাইট উইং পলিটিক্সের কথাটা যদি আমরা দেখি, ধরা যাক নুট হ্যামসুন বলে একজন লেখক ছিল, নোবেল প্রাইজ পেয়েছিলেন নুট হ্যামসুন। নুট হ্যামসুনের একটা বিখ্যাত উপন্যাস আছে দ্য গ্রোথ অফ দ্য সয়েল বলে, তারপরে ভ্যাগাবন্ডস বলে আরেকটা। এবারে এই নুট হ্যামসুন একজন অত্যন্ত রেলেভেন্ট লেখক। উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের সমর্থন করেন, হি ওয়াজ এ নাৎসি সাপোর্টার, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে ইন্টেলেকচুয়াল হিসেবে ওনার অ্যাকসেপ্টেন্স পুরোপুরি
রিজেক্টেড হয়ে যায়, মানে জিরোতে চলে যায়, ওনাকে আর লেখক হিসেবে কেউ সেভাবে ইয়ে করেনি, যেহেতু উনি নাৎসিদের পক্ষ সমর্থন করেছিল। কিন্তু নুট হ্যামসুনের লেখা যদি পড়া যায়, এই গ্রোথ অফ দ্য সয়েলই যদি পড়া হয়, তাহলে দেখা যাবে যে তারও কিন্তু একটা মানে সে কিন্তু লেখক হিসেবে যে খুব দুর্বল লেখক এরম কিন্তু নয়, সে খুব শক্তিশালী লেখক। এবারে তুই যেটা বলছিস এক্স্যাক্টলি এই জায়গাটা হতেই পারে, এই জায়গাটা হতেই পারে যে আমি একটা অন্যরকম ভাবনায় বিশ্বাসী এবং আমি সেই ভাবনাটা আমার কাজের মধ্যে দিয়ে দেখাবার চেষ্টা করছি। কিন্তু কথাটা হচ্ছে, আমি যদি একটা অন্যরকম ভাবনাতে বিশ্বাসী হই আর আমি যদি ব্যাপারটাকে ডেমোক্রেটিক্যালি ভাবি, আমি যদি বলি যে ভাই তোমার সঙ্গে আমার ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, আমাদের মুখোমুখি বসে সেটা নিয়ে কথা বলতে তো কোনো অসুবিধে নেই, যতক্ষণ পর্যন্ত আমাদের ডায়লগটা একটা র্যাশনাল একটা লজিক্যাল লেভেলে হচ্ছে। গোলমালটা হয়ে যাচ্ছে যে তুমি লজিক্যালি একটা কথা বলছো, আমি গাজোয়ারি করছি, তাহলে সেই ডায়লগ আর এগোয় না। তো কাজেই তুই যেটা বলছিস সেটা হতে পারে, মানে কেউ একটা রাইট উইং পলিটিক্সের লোক, সে যদি লজিক্যালি জাস্টিফাই করে তার কাজটা করতে পারে, সেটা দেখতে তো আমাদের কোনো অসুবিধে নেই। সেখানে আমাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন হতেই পারে, সেখানে আমাদের মতবিরোধ হতে পারে, সেখানে আমি ব্যাপারটাকে সাপোর্ট নাও করতে পারি, কিন্তু আমার দেখতে কোনো অসুবিধে নেই। এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, মানে আমি বলতে চাইছি যে আপনি যেটা বলছেন যে দেখতে অসুবিধা নেই, কিন্তু তার স্ট্যান্ড পয়েন্ট সম্পর্কে আমাদের ধারণাটা কি হবে? মানে আমি যখন তার কোনো ওয়ার্ক অফ আর্টকে দেখব আমার সময়ে দাঁড়িয়ে, তখন সেই ওয়ার্ক অফ আর্টটাকে আমি কিভাবে রেলেভেন্ট মনে করব বা কিভাবে রেলেভেন্ট মনে করব না। দেখ, এখানে তোকে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বলি, একটা ভাইসা ভার্সা উদাহরণ দিচ্ছি। জার্মানিতে হিটলার, নাৎসিরা ক্ষমতায় রয়েছে এবং সেখানে তখন অটোডিক্স, বেকম্যান, ক্যাথেকলভিটস, ফেলিক্স মিলার, জার্মান এক্সপ্রেশনিস্টদের মধ্যে তাবড় তাবড় যারা আর্টিস্ট। এবারে হিটলার কি বললেন? হিটলার বললেন এগুলো হচ্ছে ডিজেনারেট আর্ট, কেননা হিটলার এই কাজ পছন্দ করেন না, উনি চান সুন্দর সুন্দর দেখতে পেন্টিং হবে, এবং যেহেতু এরা ওর বিরুদ্ধে কথা বলছে, হিটলারের সেটা পছন্দ নয়। হিটলার কি করলো? মিউজিয়াম থেকে এদের কাজ বের করে আগুনে পুড়িয়ে দিল, না তো নষ্ট করে দিল। এদের মধ্যে অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেল, পালাতে বাধ্য হলো, কারণ হিটলার, এবং এর মধ্যে অনেকে ছিল যারা তখন জার্মানির বিভিন্ন আর্ট কলেজে প্রফেসর ছিল, তাদের চাকরি চলে গেল, যেহেতু তারা যুদ্ধবিরোধী এবং হিটলার যুদ্ধ চায়। এটা একটা দিক। আরেক দিকে হচ্ছে রাশিয়ায় স্টালিন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের হিস্ট্রি দেখলে দেখবি হিটলারকে আটকে ছিল রাশিয়া, স্টালিন এসে রেজিস্ট করেছিল, যে কারণে জার্মান নাৎসি বাহিনী হেরে গেল। স্টালিনের রাশিয়ায় তখন মানে অলরেডি লেনিন চলে এসছে, নভেম্বর বিপ্লব হয়ে গেছে, তারপরে স্টালিন বলল ছবির মধ্যে বিপ্লব মাস্ট। ক্যান্ডিনস্কি, মার্ক সাগাল সব দেশ ছেড়ে পালালো, ক্যান্ডিনস্কি তো ছবিতে বিপ্লব দেখায় না। বললো বেটা তুমি এসব হাবি হাবি আঁকছো, ফট ভাগিয়ে দিল। মজাটা হচ্ছে এইখানে, মানে হিটলার বলছে ছবিতে বিপ্লব দেখালেই কানের গোড়ায় দেব, স্টালিন বলছে বিপ্লব মাস্ট। ওর দেশে ক্যান্ডিনস্কি, মার্ক সাগালকেও পালাতে হচ্ছে, এর দেশে অটোডিক্স, বেকম্যানকেও পালাতে হচ্ছে। মজাটা হচ্ছে এইখানে। পরে দাঁড়ে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আর্টিস্টদের নিয়ে তো প্রবলেম ওটাই, আর্টিস্ট তো কারোরই তাবেদার নয়, আর্টিস্ট তো তার কথাটা বলবে। এবারে সেই জন্য আর্টিস্ট হিটলারেরও গুড বুকে নেই, স্টালিনেরও গুড বুকে নেই,
দুপক্ষই মনে করে এরা প্রবলেমেটিক এলিমেন্ট। তো তুই যেটা বলছিস যে এই এক্সাম্পলটা দেখলে তুই ব্যাপারটা বুঝতে পারবি। রাশিয়ায় বসে বৈপ্লবিক ছবি আঁকলে স্তালিন তো এসো ভাই বুকে এসো বলতো, সেখানে ক্যান্ডিনস্কি বা মার্ক সাগাল প্যারিসে চলে গেল, আর মালেভিচকে বন্ধ করে দিতে হলো, মালেভিচকে কাজই করতে দিল না। কিছুটা কাজ করার পরে মালেভিচকে জাস্ট বলে দিল যে এইসব চৌকুপ্পি মৌকুপ্পি আঁকা যাবে না, ব্যাস। ওদিকে হিটলার অটোডিক্সকে বললো যে এসব যুদ্ধবিরোধী ছবি ফবি চলবে না, তাহলে ফুটে যাও এখান থেকে। তো ব্যাপারটা এখানেই হচ্ছে মজাটা। যেমন আমরা যখন সোশিও পলিটিক্যাল জায়গাটা নিয়ে কথা বলবো, তখন সেখানে রাজনৈতিক মতাদর্শটাই একমাত্র স্ট্যান্ড নয়, সেখানে আর্টিস্ট কি বলতে চাইছে এবং তার মতো করে কি দেখতে চাইছে সেটাও খুব ইম্পর্টেন্ট। মানে সেটা সোশ্যালিস্ট একটা ভিউ পয়েন্ট হলেই কারেক্ট, পলিটিক্যালি কারেক্ট, আর না হলে পলিটিক্যালি কারেক্ট নয়, এটা আমি মনে করি না। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা এই সময় দাঁড়িয়ে কিভাবে আইডেন্টিফাই করব যে কোন কাজ বা পেন্টিংগুলো পলিটিক্যাল বা পলিটিক্যাল নয়? না, এবারে এই পলিটিক্যাল বা পলিটিক্যাল নয়, এটা তো আমি বললাম দুটো দিক আছে। একটা হচ্ছে যারা একেবারে সরাসরি ঘোষিতভাবে পলিটিক্যাল ছবি আঁকছে, সেরকম আর্টিস্ট আজকের দিনে আর পাওয়া যায় না। এটা 70-এর দশক অবধি ছিল, 80-র দশক অবধি ছিল। আজকের দিনে আর সেরকম আর্টিস্ট প্রায় নেই যে সরাসরি পলিটিক্যাল একটা জায়গা থেকে বক্তব্য রাখছে। কিন্তু পলিটিক্স জিনিসটা তো ঠিক, মানে পার্টি আর পলিটিক্স তো এক নয়। মানে আমি কোনো রাজনৈতিক দলের হয়ে বক্তব্য রাখছি আর আমি সামগ্রিকভাবে একটা পরিস্থিতি সম্পর্কে পলিটিক্যালি অ্যানালিসিস করছি বা আমার কাজের মধ্যে কোথাও সেটা রিফ্লেক্ট করছে, এই দুটো জিনিস তো এক নয়। এবার সেটা তো বিভিন্নভাবে আসতে পারে, মানে পলিটিক্স মানে কিন্তু বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম নয়। জেন্ডার পলিটিক্সটা কি পলিটিক্স না? তাহলে আমার কাজের মধ্যে যদি জেন্ডার পলিটিক্সের কথা থাকে, আমি যদি মহিলাদের এই মুহূর্তে স্ট্যান্ড নিয়ে কথা বলি, সেটাও তো পলিটিক্স। কাজেই পলিটিক্যাল ইমেজকে কিভাবে নিয়ে ডিল করব, সেটা যে সব সময় সরাসরি রাজনৈতিক একটা বক্তব্য হবে এরকম নয়। মানে ভেঙে দাও গুঁড়িয়ে দাও বলাটাই একমাত্র পলিটিক্যাল আর্ট নয়। জেন্ডার পলিটিক্স নিয়ে যেটা হচ্ছে সেটাও পলিটিক্যাল আর্ট, এনভায়রনমেন্টাল পলিটিক্স নিয়ে কথা বললে সেটাও পলিটিক্যাল আর্ট। তো পলিটিক্স জিনিসটা অনেকগুলো জায়গায়, বা ইকোনমিক যে পলিসি তার মধ্যে যে পলিটিক্স, সেটাও পলিটিক্যাল আর্ট। তো কাজেই আমার কাছে অনেকগুলো জায়গা খোলা আছে, এবং আমি স্পেসিফিক্যালি বলবো, যদি না তুমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত থাকো এবং তোমার ভিতর থেকে মনে হয় যে তার বক্তব্যটা তোমার ছবির মধ্যে দিয়ে দেখানো দরকার, যেটা চিত্তপ্রসাদ খুব স্ট্রংলি বিশ্বাস করতেন, উনি করেছেন ওর ছবির মধ্যে। কিন্তু তোমার যদি সেরকম কোনো জায়গা না থাকে, করবার দরকার নেই। কিন্তু এমন অনেক এরিয়া আছে যে পলিটিক্সটা তুমি বুঝতে পারছো। জেন্ডার পলিটিক্স তোমরা ভালো বোঝো, খুব ভালোভাবেই বোঝো। তুমি মুখে বলো বা না বলো, তুমি খুব ভালো করে জানো যে জেন্ডার পলিটিক্স আছে, এবং জায়গায় জায়গায় সেই জেন্ডার পলিটিক্সটা হয়। তোমার সেটা ভালো লাগে না, তোমার খারাপ লাগে, হয়তো তুমি খোলাখুলি সবাইকে বলছো না, হয়তো তুমি ভাবছো বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, বা তুমি ফ্যামিলির মধ্যে অশান্তি হবে, অনেক কারণ হতে পারে। সেটাও কোনোভাবে তোমার ছবির মধ্যে আসতেই পারে, তোমার কাজের মধ্যে আসতেই পারে, সেটাও পলিটিক্স। তো কাজেই মানে পলিটিক্সটাকে আমরা খুব লিমিটেড এরিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখছি। পলিটিক্স একটা সার্বিক একটা পলিটিক্স। এই যে খুব সিম্পল ব্যাপার, এই যে তোরা নিচে বসছিস আর আমি ওপরে বসছি, এটাও পলিটিক্স। তো আমি যখন চেয়ারে বসে বলছি, কোথাও না কোথাও কিন্তু একটা সূক্ষ্মভাবে কাজ করছে যে আমি বলবো আর তোমরা শুনবে।
সেটা পলিটিক্স নয়। যাটা যদি হতো যে আমি এখানে মেঝেতে বাবু হয়ে বসে তোদের সঙ্গে গল্প করছি, সেখানে আমি যাই বলি একই কথা হয়তো বলছি, কিন্তু সেই বলাটার মধ্যে একটা কোথাও তফাৎ হয়ে যেত। আমি যেহেতু চেয়ারে একা বসে বলছি, তোরা নিচে বসে শুনছিস, সুতরাং সেখানেও একটা, তো আমি বলছি পলিটিক্সটা এইখানেই। একটা খুব সাধারণ কথাও, যেটা গ্রেট ডিক্টেটর যদি দেখিস, দেখবি হিঙ্কল আর নেপোলিনি, মানে অ্যাকচুয়ালি মুসোলিনি আর হিটলার, দুজনে ওই সেলুনে যে চেয়ার হয় ওই চেয়ারে বসে, এবারে ও যেই করলো, প্রথমে ওর চেয়ারে পায়াটা কেটে দিয়েছিল যেটা টেবিলের সামনে, ও বসতে গিয়ে দেখলো একটু নিচু হয়ে গেল, ও উঁচু, তখন ও এসে ওর টেবিলের ওপর বসলো, তারপরে ওরা দুটো ওই চেয়ারের মধ্যে বসেছে, ও কথা বলছে, ও একটু ঘুরিয়ে ওর থেকে ওপরে উঠে গেল, তারপর ও আবার আরেকটু ওপরে উঠলো। এটা কি মানে? আপনি বললেন, মানে কিছুক্ষণ আগে বলেছিলেন যে যদি কোনো দিন আপনার ছবিটা থেকে যায় তাহলে ওই ছবিটা একটা হিস্ট্রি সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে, করতেও পারে। করতেও পারে। এবার সেক্ষেত্রে ধরুন কোনো একজন আর্টিস্ট, তার মনে হচ্ছে যে না, যদি নয়, আমি চাই যে কিছু একটা হোক আমার ছবির জন্য, কিছু একটা বলতে হবে, কিছু একটা করতেই হবে, মানে বাধ্যতামূলক, এভাবে আর নেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে সে তার তার কি করণীয় হতে পারে, বা সেক্ষেত্রে তখন কি করবে? সেক্ষেত্রে তাকে সরাসরি রাজনৈতিক আর্টই করতে হবে, মানে তাকে সরাসরি একটা পলিটিক্যাল জায়গায় গিয়ে কথাটা বলতে হবে। এবার সে কোনো পলিটিক্সের কোনো স্ট্যান্ডকে নিতে পারছে না, তাহলে তার মনেই হবে না, তাহলে সে তো মার্কেট সার্ভে করে নেবে কোনটা ভালো খাচ্ছে। সেক্ষেত্রে এখানে নন কনফার্মিস্টদের স্ট্যান্ডটা কি হবে? মানে নন কনফার্মিস্ট তো আমি নিজেই বলছি, তো এই না, বাড়ি যদি- গিয়ে আমার মনে হতে পারে যে এই কথাটা বোধহয় ভুল বলে ফেললাম। তাহলে আমরা যখন মানে আমাদের সময়টাকে দেখছি, আমাদের সময় কোনো স্ট্রং রাজনৈতিক মতাদর্শ আমাদের সামনে থাকছে না। নন কনফার্মিস্টদের ক্ষেত্রে দেখ, সব থেকে বেস্ট উদাহরণ হচ্ছে ঋত্বিক ঘটক, যার জন্ম শতবর্ষ। ঋত্বিক ঘটককে তো আলটিমেটলি পার্টিও পছন্দ করতো না, কারণ পার্টির লাইন অনুযায়ী ঋত্বিক ঘটক কখনো কথা বলেনি। সেই অর্থে সে নন কনফার্মিস্ট। তাতে করে কিন্তু তার বিশ্বাসের জায়গাটা ভুল ছিল এরকম নয়, সে তার বিশ্বাসের জায়গায় ঠিক ছিল, কিন্তু সে মনে করেছে যে আমার বিশ্বাসের জায়গাটা কি হবে এবং আমি সেটাকে কিভাবে বলবো, দ্যাট ইজ এন্টায়ারলি মাই পার্সোনাল পারসেপশন। আমি সেইভাবে কথাটা বলবো, আমি জানি আমি কিসে বিশ্বাস করি, কিন্তু সেটা যে মুহূর্তে আরেকটা পার্টি লাইন এসে আমায় বলে দেবে যে তোমার এই কথাটা ঠিক, ওই কথাটা ভুল, ওটা কোনো আর্টিস্ট কখনো মানবে না, কোনো দিন মানতে পারে না। তো কাজেই ওটা নন কনফার্মিস্টদের ক্ষেত্রে ওটাই হবে। আমার প্রশ্নটা আছে, একটা প্রশ্ন। তো আমি এখন দাঁড়িয়ে ধরে নিন এই যে সোশিও পলিটিক্যাল যে কাজকর্ম হচ্ছে, বা ধরে নিন যেটা এতক্ষণ ধরে আমরা আলোচনার মধ্যে ছিলাম, এটাকে আমি কাজের মধ্যে কিভাবে আমি অ্যাড করব, বা এটাকে বাদ দিয়ে কি আমি কাজটা করতে পারবো? আমার মনে হয় অ্যাডও করার দরকার নেই, বাদও দেওয়ার দরকার নেই। কাজটা করবার সময় খালি আমাকে সচেতন থাকতে হবে যে আমি যেটা করছি সেইটা কোন জায়গায় দাঁড়াচ্ছে। মানে সোজা বাংলায়, আমাকে কাজটা করবার পরে, এই কাজটা আমি জানি ব্যাপারটা শক্ত, কিন্তু এটা আমাদের সবাইকে প্র্যাকটিস করতে হবে। ফর দ্য টাইম বিং আমাকে আমার কাজ থেকে ডিটাচড হয়ে বেরিয়ে এসে আমাকে কাজটাকে খুব একটা দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে আমাকে কাজটা দেখতে হবে, দেখে আমাকে বিচার করতে হবে যে আমি যেটা বলতে চাইছি সেই কথাটা কি সত্যি আমার কাজের মধ্যে আছে, বা আমি কি কিছু বলতে চাইছিলাম কিন্তু বললাম না, বা আমি যেটা বলতে চাইছিলাম সেটাকে আমি বেশি বলে ফেললাম, বা আমি যেটা বলতে চাই সেটাকে আমি চেপে গেলাম, বললাম না, ছবিটা দেখতে খারাপ হয়ে যাবে বলে। অনেক রকম চাপ আছে, কোনোটাই আমি তার জন্য কাউকে দোষারোপ করি না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের ছবি এঁকে তো রুটি রুজিটা ব্যবস্থা করতে হয়, আমাকে ছবি বিক্রি করতে হয়, বা কোনোভাবে ওটা থেকে আমায় রোজগার করে সেই টাকা দিয়ে আমাকে করতে হয়। তো কাজে আমার মধ্যে এরম এক্সটার্নাল চাপ থাকবে, এটা জানা কথাই।
কিন্তু সেটাকে আমি কিভাবে হ্যান্ডেল করব সেটাই হচ্ছে কথা। সেটাকে আমি কিভাবে ডিল করব নিয়ে আমার মনে হয় সেখানে আমাকে স্ট্র্যাটেজিক্যালি দেখতে হবে। মানে আমি আমার কথাটা বলে বেরিয়ে যাব, কিন্তু যেটাকে বলে সোজা বাংলায় একটা গেরিলা পদ্ধতিতে, তোমার যদি বিশাল আর্মি না থাকে তোমায় গেরিলা পদ্ধতিতে লড়তে হবে, তোমায় স্ট্র্যাটেজিক্যালি দেখতে হবে জিনিসটা। আর যতক্ষণ পর্যন্ত না আমার মনে হচ্ছে যে এই জিনিসটা আমার ছবিতে আসা দরকার বা আমার কাজে আসা দরকার, ততক্ষণ পর্যন্ত জোর করে কোনো কিছু ঢোকাবার দরকার নেই। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কি হবে, লোকে দুও দেবে, এ বাবা আর ছবি এগিয়ে যায়, তাদের কোনো সোশিও পলিটিক্যাল নেই, আর কি করা যাবে। স্যার আমাদের কিছু স্টুডেন্ট যারা বাইরে আছে হায়দ্রাবাদ থেকে একটা কোয়েশ্চেন, ও লাইভ দেখছে আপনার এটা, তো ও কোয়েশ্চেন করেছে যে আজকের জায়গায় আজকের দিনে যখন আমরা দেখছি একটা ডুয়ালিটি, একটা ডাবল স্ট্যান্ডার্ড মানসিকতা অনেকের মধ্যে কাজ করছে এবং সেইটা আর্টিস্টদের মধ্যেও খুব স্বাভাবিকভাবে রয়েছে, সেই ডাবল স্ট্যান্ডার্ড মেন্টালিটি ফর দ্য প্র্যাকটিস অফ আর্ট, এইটাকে আপনি কিভাবে দেখেন? দেখো, আমি খুব পরিষ্কার কথা বলি, সেটা হচ্ছে আমি মনে করি যে মানে দিনের শেষে তোমাকে কোথাও না কোথাও তো আয়নায় একবার নিজের সামনে দাঁড়াতে হবে। নিজেকে ঠকিয়ে খুব বেশি দূর এগোনো যাবে না, এটা একদম পরিষ্কার কথা। হ্যাঁ, নিজেকে ঠকিয়ে না। আমি মনে করি যে জানে যে আমি ঠকাচ্ছি লোককে, সে অনেস্ট লোক, সে জানে যে ভাই আমি লোককে টুপি পরিয়ে খাচ্ছি। কিন্তু আমি যদি নিজেকে টুপি পরাই এবং সেটা মানতে না চাই, না আমি খুব সিরিয়াস, তাহলে কেলেঙ্কারি। এই ডুয়েল স্ট্যান্ডার্ডের প্রবলেমটা হচ্ছে ওইখানে। তোমার যদি মনে হয় যে না আমি ছবিতে আরেকটু চিনি দিই, আর একটু রসগোল্লার রস টিপে দিই, তাহলে আমার কাজটা বেরিয়ে যাবে, দিয়ে দাও, দিয়ে বেচো, দিয়ে বলো যে ভাই করে খেতে হয়, বুঝতেই তো পারিস, আপদ চুকে গেল। আমিও সেটা পরেশ মাইতিকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই, সিম্পল অ্যাজ দ্যাট। পরেশ মাইতিকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই, ঠিক আছে, নৌকো আঁকছে, মেয়েদের মুখ আঁকছে, খুব ভালো। বরঞ্চ কেউ যদি ওই পরেশ মাইতিরই একটু উচ্চতর ভার্সান এঁকে তার পেছনে বিরাট গপ্প দেয় যে না আমি তো মানে এই মানুষের দুঃখ কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে, তাতে আমার প্রবলেম আছে। তা আমার বক্তব্য হচ্ছে ডুয়ালিটির মধ্যে তুমি থাকবে কিনা সেটা আর্টিস্ট নিজে ডিসাইড করবে। আর্টিস্ট যদি ভাবে যে না আমি আঁকবো এক জিনিস আর বলবো আরেক জিনিস, কোনোটাই হবে না, মানে আলটিমেটলি কিছু দাঁড়াবে না। এবারে কেউ যদি পরিষ্কার বলে যে না ভাই আমি ঠিক করেছি, পাবলিক যা খাবে আমি তাই খাওয়াবো, খাও। তুমি দেখলে ভালো তেলে ভাজা ভাজলে টেস্ট তেমন দাঁড়াচ্ছে না, তুমি সেখানে মার্কেট সার্ভে করে দেখলে যে 6 বার ইউজ করা তেলে ভাজলে টেস্টটা বেটার হয়। তোমার যদি মনে হয় বেচো, তাদের যার পেট খারাপ হওয়ার হবে। আর তুমি যদি ভাবো না আমি ভালো তেলেই ভাজবো, তা ভালো তেলে ভাজও, বিক্রি হবে না বা কম হবে। কিন্তু তুমি নিজে যদি ক্লিয়ার না থাকো তোমার কাছে, আলটিমেটলি তো কাজটা করছো তুমি নিজে, ওইখানটা ক্লিয়ার থাকা দরকার। হ্যাঁ, পরিষ্কার মাথায় যে একদম ভাই আমি এসছি টুপি পড়াতে, আমার ভোকাবুলারি হেভি স্ট্রং। হ্যাঁ, ওটা যদি পার্ট অফ দ্য টুপি পড়ানোর প্রসেস হয় ফাইন, আমি প্রমাণ করে দিলাম যে এই ফোনটা হচ্ছে মহেঞ্জোদারো থেকে পাওয়া। আমার যদি ভোকাবুলারির জোর থাকে আমি প্রমাণ করে দিতে পারি, এবং সেরম লোকও পেয়ে যাবো যে মেনেও নেবে। সেরম লোক তো আছে আমাদের দেশে, না হলে তো অত দূর যাওয়া যায় না। সেটা আমার পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি। আমি জানি আমি টুপি পড়াচ্ছি, কিন্তু কীভাবে পড়াচ্ছি এবং তার জন্য আমায় কী মিথ্যে কথা বলতে হচ্ছে সেটা হলে ঠিক আছে। এই মিথ্যে কথাটা যদি আমি যদি বিশ্বাস করি এটা মহেঞ্জোদারোর ফোন, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি জানি এটা এখনকার জিনিস, কিন্তু আমি ঠিক করেছি তোদের টুপি পড়াবো, সেই জন্য আমি একটা গল্প দিলাম, সেটা হতে পারে।
পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি। তো গন্ডগোলটা হচ্ছে আমি নিজেই যদি বিশ্বাস করতে আরম্ভ করি হ্যাঁ আমি খুব ভালো করছি বা এটা কাজটা খুব উচিত কাজ হচ্ছে, তাহলে মুশকিল। সেই জন্যই বারে বারে বলছি নিজেকে প্রশ্ন করো, নিজের কাজটা নিয়ে নিজেকে বারবার কোয়েশ্চেন করো। এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে তুমি যেটা করছো সত্যিই তুমি সেটা করতে চাও কি না, এইটা বিরাট প্রশ্ন। কিন্তু যদি মনে হয় যে মানে তুমি যত যাই করো না কেন, তোমার যদি মনে হয় যে না এটা আমি করতে চাইনি, এটা আমার কাজ নয়, আমি এটা জোর করে করছি, এটা করতে আমার অবস্থা কাইল হয়ে যাচ্ছে, ছেড়ে দে, যা করতে ভাল লাগে কর। অত চাপ নিয়ে মুশকিল মানে হবে না, দাঁড়াবে না জিনিসটা। কারণ আলটিমেটলি এটা তো ন্যাচারাল সিলেকশনের ব্যাপার। 100 জন থেকে 50 জন, 50 জন থেকে ওই এশিয়ান পেন্টসের মতো গিয়ে 6 জন পাবে। হ্যাঁ, এবারে আমি এশিয়ান পেন্টসে অনেককে বলেছি স্যার আমরা মানে এই তোরা বাবা কি দরকার, ডাকের সাজ ফাজ দিয়ে এটা কর না, লোকে এসে এনজয় করুক যে বাবা বেশ ভালো ঠাকুর করেছে, আমারও ভাল লাগে, কোনো অসুবিধে নেই। কিন্তু মানে এই যে থিম করতে হবে মানে জুতোর বাক্স, হ্যাঁ অমুকের কাটি যা মানে পাচ্ছে দিয়ে স্যার আমরা জুতোর বাক্সর হিস্ট্রি, আরে ভাই আমি আর পাচ্ছি না নিতে ওই গল্প। একটা কথাটার মধ্যে একটা মানে থাকবে তো, বুঝতে পারবো যে ঠিক আছে বাবা ভেবে করেছে। না পারলে দরকার নেই, কি দরকার ফালতু এসব চাপ নিয়ে, তাই না? আর সেটা করলেও যে কিছু হবে না এরম কোনো মাথার দিব্যি নেই। হয়তো তুই ভাবলি না বাবা এই আমার দ্বারা পোষাচ্ছে না, আর পাতি কাজ করবো, পাতি কাজ করছি, আর ল্যান্ডস্কেপ আঁকছি, শান্তিনিকেতনের ল্যান্ডস্কেপে গেছি। এই যে ধর রাজা বড় কি তোদের ব্যাচে ছিল? না, আমাদের জুনিয়র, তোদের জুনিয়র। রাজা বড় ধর হরেন দাসের মতো করে শান্তিনিকেতনের ল্যান্ডস্কেপ করতে উডকাটে। রাজা বড়কে আমি একবার বলেছিলাম যে ঠিক আছে তুই তোর হরেন দাসের মতো উডকাট করতে ভাল লাগছে কর, কোনো অসুবিধে নেই, শান্তিনিকেতনের ল্যান্ডস্কেপ সবুজ মাঠ। কিন্তু ওই যে তাল গাছের পেছনে একটা মোবাইলের টাওয়ার দেখা যাচ্ছিল, ওটা তুই বাদ দিলি কেন? বা সামনে গুমটির দোকানে যে কিনলে জলের বোতল বিক্রি হচ্ছে সেটা বাদ দিয়ে দিলি কেন? তুই হরেন দাসের মতোই আঁক, কিন্তু তাল গাছের পেছনে যে মোবাইলের টাওয়ারটা দেখা যাচ্ছে সেটাও আঁক, তাহলেই কিন্তু আমি বুঝে যাবো যে হরাইজনটা চেঞ্জ করছে। এবং এবং এই ক্যানালের ব্রিজের ধারে গুমটির দোকানে কিনলে জলের বোতল কিনে কে খায় রে? সেই খায় যে ওখানে উইকেন্ডে একটু ফুর্তি করতে এসছে, হুইস্কির সাথে একটু কিনলে মিশিয়ে খাবে, বা এমনি একটু কিনলে জল খাবে। শুধু ওই একটা জলের বোতল দিয়ে আমি বুঝতে পারছি যে ওই জায়গায় শুধু এই লোকগুলো থাকে না, এখানে অন্য লোকের আনাগোনা আছে, না হলে ওই বোতল ওখানে বিক্রি হয় না। ওর পাশে কিন্তু একটা লাল রঙের প্লাস্টিকের জগ বসানো আছে, হ্যাঁ, যার জল তেষ্টা পেলে জল সে কাকা আড়ি জলটা দাও তো, সে লোক আছে ওখানে। তার পাশেই কিনলের ক্রেট রাখা রয়েছে, তুই জানিস ওই প্লাস্টিকের জগে জলটা কে খাবে? কিচ্ছু পলিটিক্স দেখার, পলিটিক্স তো সামনে রয়েছে, দেখ না। তুই জানিস যে ওখানে লোক আলাদা আছে, কে ওই বোতলটা কিনবে 15 টাকা দিয়ে, আর কে এই জগ থেকে ডকডক করে ঢেলে চলে যাবে তুই জানিস। তুই যদি শুধু এই রিয়ালিটিটুকুও তোর ছবিতে ধরিস, আঁক ল্যান্ডস্কেপ, তাহলেও সেখানে তার মধ্যেও কিন্তু সময়ের রিফ্লেকশন আছে, সেখানেও কিন্তু পলিটিক্সটা রিফ্লেক্ট করে। সেই জন্যই বারবার বলছি মানে পলিটিক্সটা জোর করে টেনে ধরে আনতে হবে এরম নয়, চোখ কান খোলা রাখলেই দেখতে পাবি পলিটিক্স। চারদিকে দুটো অবজেক্ট পাশাপাশি রাখা আছে, দেখলেই তুই বুঝতে পারবি যে এর মধ্যে একটা পলিটিক্স আছে। পলিটিক্সটা ওইভাবেই থাকে, জাস্ট আইডেন্টিফাই করার ব্যাপার। বোঝাতে পারলাম?
মানে খুব মারাত্মকভাবে খুঁজতে হবে বা জোর করে ঢোকাতে হবে এরম নয়, অলরেডি আছে। থ্যাংক ইউ স্যার, এত সুন্দর করে আমাদের সবাইকে পুরো ব্যাপারটা বোঝানোর জন্য এবং আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। এবং আরও বড় ব্যাপার হচ্ছে যে আমাদের যে দেখার জায়গাটা, সেই দেখার জায়গাটাকে আরও, এরিয়াটাকে আরও অনেক বিস্তারিত করে দেওয়ার জন্য। এবং আমি আশা করছি আমাদের সবারই একমত আমাদের, যে আমরা এই 1 ঘন্টা কিভাবে কেটে গেল, অ্যাকচুয়ালি 1 ঘন্টা না, 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টা আমরা তাই? কী করে কাটিয়ে ফেললাম সেটার সম্পর্কে সত্যি আমরা বুঝতে পারছি না যে কেমনভাবে কেটে গেল। তার জন্য অনেক থ্যাংক ইউ। হ্যাঁ, একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, অ্যাবস্ট্রাকশনের মধ্য দিয়েও তো তার কম্পোজিশনের মধ্যে দিয়ে বা রং ব্যবহারের মধ্যে দিয়ে সোশ্যাল টার্মোয়ালের কথা বা রেজিস্ট্যান্সের কথা বলা যেতে পারে। দেখ, একটা সময় হয়তো বলা যেত, এখন বলাটা একটু মুশকিল। অ্যাবস্ট্রাকশানেরও আবার অনেকগুলো স্টেজ আছে আর কি। মানে ধর আমরা যদি 40s অ্যাবস্ট্রাকশান দেখি, সেই সময়ে অ্যাবস্ট্রাকশানের চেহারাটা যেরকম ছিল, আর আজকে যদি আমরা আনসলেম কিফারের কাজ দেখি, তাহলে দেখবো অ্যাবস্ট্রাকশানের মধ্যে একটা শিফট। এবারে তুই যেটা বললি এটা খুব ভালো প্রশ্ন করলি। অ্যাকচুয়ালি আনসলেম কিফারের কাজটা তো মানে তার সারফেস মেকিংটা তো টু সাম এক্সটেন্ট অ্যাবস্ট্রাক্ট, কিন্তু সেই অ্যাবস্ট্রাকশনটার মধ্যে একটা অন্য ব্যাপার আছে। মানে অ্যাবস্ট্রাকশন জিনিসটা কীরকম, তুই যদি কোনো জিনিসকে খুব ঘনিষ্ঠভাবে দেখিস তাহলে তার মধ্যে একটা অ্যাবস্ট্রাকশন আছে। একটা একটা লোকের গায়ে গুলি লেগেছে, তুই দূর থেকে তাকে দেখছিস, একটা লোকের গায়ে গুলি লেগেছে, সেটা একরকম। ধর বুলেটটা ঠিক যেখানে বিঁধেছে তুই ক্যামেরাটা নিয়ে গিয়ে একেবারে ওইখানে ফোকাস করে দিলি, সেখানে একটা লোকও নেই, কিছুই নেই, শুধু ওই ক্ষতটাই আছে আর কিছু নেই, যেটা সোমনাথরের উন সিরিজের কাজের মধ্যে রয়েছে। বা সত্যজিতের যে হুমায়ুনের মানুষ থেকে বাঘের যে প্রচ্ছদটা, সেইখানেও তো ওই বুলেটের ফুটোটা, ওটাও এক ধরনের অ্যাবস্ট্রাকশন। এবং ওই অ্যাবস্ট্রাকশন থেকেও কিন্তু তুই একটা গল্পের ইয়েটা পেয়ে যাবি। এবারে বিষয়টা হচ্ছে যে ওই অ্যাবস্ট্রাকশনটাকে তুই কিভাবে তোর কাজের মধ্যে প্রেজেন্ট করছিস। মানে তুই কি ওই অ্যাবস্ট্রাকশনের ভেতর দিয়ে তাকে আরেকটা জায়গায় ট্রান্সফরমেশন করাতে চাইছিস, নাকি তুই চাইছিস যে ওই ব্যারিয়ারটা থাক, এইটার ওপর ডিপেন্ড করে। যদি আমি ব্যারিয়ারটা রেখে দিতে চাই তাহলে আমার মনে হয় সমস্যা আছে, কিন্তু যদি এরকম হয় যে ওই বুলেটের মার্কটা দিয়ে তুই আলটিমেটলি বৃহত্তর জায়গাটা দেখ, যে ওটা প্রথমে তোর কাছে একটা মার্ক, তারপরে ওটা একটা বুলেটের মার্ক, তারপরে ওটা একটা লোকের গায়ে লেগেছে, কেন লেগেছে, কেন গুলি চালালো, কে চালালো, লোকটা কে ছিল, তুই যখন ওটাকে আরো ওয়াইড জায়গায় নিয়ে যাবি সেটা হতে পারে, সেটাও একটা ভাষা হতে পারে অবশ্যই, সেখানে কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। আর আমরা জানতে চাই যে আমাদের এই পরিকল্পনাটা, আলাপ, এটা সম্পর্কে যদি আপনি কিছু বলেন, যে এটা আপনার কেমন না, লাগলো এটা তো বা- খুবই ভালো, কারণ দেখ আমরা সবাই যে যার নিজের মতন করে কাজ করছি এবং নানা রকমের কনফিউশন আমাদের মধ্যে তৈরি হচ্ছে, নানা রকম প্রশ্ন তৈরি হচ্ছে। সবসময় সব প্রশ্নের উত্তর নিজের কাছে নিজে থাকে না, আবার সবসময় সব প্রশ্ন সবাইকে করাও যায় না। হ্যাঁ, না আমাদের যেটা প্রবলেম হয় কি, যে আমার ভাই এটা একটা প্রবলেম হচ্ছে, আলাদা জিজ্ঞেস করবো না, থাক আমাকে আবার বোকা ভাববে, হ্যাঁ চেপে গেলাম, আমার মানে কনফিউশনটা ক্লিয়ার হলো না। খুব ক্লোজ ফ্রেন্ড হলে তবেই ওই রকম একটা ডিসকাশনে যাওয়া যায় যে ভাই মাথায় ঢুকছে না, সেটা চট করে কেউ বলতে চায় না। তা আমার মনে হয় এরকম ধরনের ওপেন ফোরামে যত বেশি এই ধরনের আলোচনা হবে, আমাদের ভাবনা চিন্তার জায়গাগুলোতে ক্ল্যারিটি আসবে। হয়তো তোদের মধ্যে অনেকের এমন অনেক কোয়েশ্চেন ছিল, আমার কথার মধ্যে হয়তো তার কিছু কিছু উত্তর অটোমেটিক্যালি চলে এসছে জিজ্ঞেস না করতেই। সেটা করলে কি হবে, যে নিজের প্র্যাকটিসের জায়গাটাতেও একটা ক্ল্যারিটি হবে, সেটা খুব দরকার। কারণ আজকের দিনে শুধু মানে কবজি দিয়ে ছবি আঁকাটাই তো শেষ কথা নয়, সেখানে তোর ইন্টেলেকচুয়াল ইনপুট যার যতটা ততটাই, আমি ওই 26 ইঞ্চির মাপটা ধরছি, যার যতটুকু ইন্টেলেকচুয়াল ইনপুট সেটা থাকা দরকার, এটা আমি মনে করি। কারণ আমরা একটা সেরকম সময়ে এখন এসে পৌঁছে গেছি, ঠিক আছে। এইবারে সেটা নিজেকে ইকুইপড হতে হবে, এবং এই ধরনের ডিসকাশন যত হবে, এই ধরনের ওপেন ফোরামে কথা যত হবে, তত নিজের ভাবনা চিন্তাগুলো ক্লিয়ার হবে।
এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য।